এবারের বাজেটে নতুন কর নেই, কর্পোরেট ট্যাক্স 37.5, সর্বোচ্চ ভ্যাট 15% জানালেন অর্থমন্ত্রী। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন, পরবর্তী শুনানি 28 জুন। আদালত নিজস্ব গতিতে চলছে বললেন কাদের। ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে উপচে পড়া ভিড়, কর্তৃপক্ষের হিমশিম, অনিয়মের অভিযোগ। রাজধানীর বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান, 2 ব্যবসায়ীকে 3 মাসের জেল, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক আইন প্রয়োগের আহ্বান বিশেষজ্ঞদের, কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি তাইজিন রহমান। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়া সংবাদে আরো থাকছে, ঈদ উপলক্ষে টাঙ্গাইলের শাড়ির ডিজাইনে বৈচিত্র্যের ছোঁয়া, দেশের বাজারে চাহিদা বৃদ্ধির পাশাপাশি হচ্ছে রপ্তানিও। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন বাজেট 2018-19। বাজেটে 5 স্তরে সর্বোচ্চ 15% ভ্যাট আদায় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে বলেও জানান তিনি। মোবাইল এবং সিগারেট কোম্পানির ক্ষেত্রে 45% কর্পোরেট ট্যাক্স বহাল রেখে অন্য প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ 37.5% ট্যাক্স রাখা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। মঙ্গলবার বসছে সংসদের বাজেট অধিবেশন। 7 জুন 2018-19 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কেমন হবে এবারের বাজেট? সচিবালয়ে তাৎক্ষণিক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাজেটের আকার হতে পারে 4,60,000 কোটি টাকার মতো। চলতি অর্থ বছরে বাজেটের 93% বাস্তবায়নকে সফলতা হিসেবে দেখছেন অর্থমন্ত্রী। কথা বলেন রাজস্ব আহরণ নিয়েও। আয় করে আমি তো গতবারও বলেছি, এবারও আবার বলছি যে ওই যে কোন লেভেল থেকে ট্যাক্স নেওয়া হবে সেইটা খুব বেশি চেঞ্জ, গতবার কোনো চেঞ্জ করে নেই, এবারও সেরকম কোনো চেঞ্জ করছি না। লো, মিডল অ্যান্ড হাই, এবং হাইটা অলরেডি গিভেন 15%। কর্পোরেট ট্যাক্স বাড়ছে না বলে জানান তিনি। ট্যাক্স পেইং ইজ হয়রানি। আই ডোন্ট থিঙ্ক ইট এক্সিস্টস ইন দি কান্ট্রি এনিমোর। বিভিন্ন দেশে ট্যাক্স লোয়েস্ট রেট হলো লো পার্সেন্টেজ অফ দি পার ক্যাপিটা ইনকাম, 10-20%, আমাদের 200%। সো এটা আর কমানোর কোনো মানে এটাকে যে বারবার বাড়ানোর এমন কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। আমার লক্ষ্যমাত্রা এখন ছিল যে 37.5% শুড বি দি হাইয়েস্ট ট্যাক্স। মোবাইল কন্টিনিউস টু বি 45, cigarettes continues, tobacco continues to be 40. বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়বে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এবার পেনশন স্কিমের ব্যবস্থা রাখা হচ্ছে। কথা বলেন সঞ্চয়পত্রের সুদের হার নিয়ে। সঞ্চয়পত্রে আমরা যেটা চেষ্টা করি, the objective of the government, it's not mine, এটা আগেও ছিল, যে it should be higher than the market rate. এখন এটা অনেক বেশি হয়ে গেছে। So I am having a meeting soon after budget and I will reduce it, of course. আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এবং দল চাইলে পরবর্তীতেও অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের ইঙ্গিত দেন আবুল মাল আব্দুল মুহিত। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 2018-19 অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতের শীর্ষ 10-এ থাকছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা। শিক্ষা খাতে 9.61% এবং স্বাস্থ্যসেবায় বরাদ্দ 6.68%। গুরুত্বপূর্ণ এই দুটি খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সুষ্ঠু বাস্তবায়নে নজরদারি এবং পরিকল্পনা প্রণয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। আগামী 7 জুন জাতীয় সংসদে যে বাজেট উত্থাপন করা হচ্ছে তাতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া 17টি খাতের মধ্যে শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। প্রাধান্য পাচ্ছে স্বাস্থ্যসেবাও।
বরাদ্দ বিবেচনায় শিক্ষা পঞ্চম স্থানে। পরিকল্পনা কমিশন বলছে, শিক্ষার প্রসার ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা ও ধর্ম খাতে পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ 16,620 কোটি 33 লাখ টাকা, যা 9.61%। এছাড়া স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ 11,905 কোটি টাকা, যা 6.68%। শিক্ষা স্বাস্থ্য মিলিয়ে বাজেট কিন্তু সর্বাধিক হবে যদি আমরা খাত হিসাবে দেখি। শিক্ষা খাতে 3টি মন্ত্রণালয়, কাজে মন্ত্রণালয় ভিত্তিক দেখলে আবার তখন প্রাধান্যটা বোঝা যায় না, তখন সর্বাধিক প্রতিরক্ষা বরাদ্দ দেখা যায়। কিন্তু যদি খাত ভিত্তিক আমরা দেখি তাহলে দেখব যে শিক্ষায় সর্বাধিক বরাদ্দ গিয়েছে। স্বাস্থ্যসেবা খাতে 2017-18 অর্থ বছরে বাজেটে বরাদ্দ ছিল 5.2%। এই খাতের সঙ্গে জড়িতরা বলছেন, স্বাস্থ্যসেবা খাতে অনেক সাফল্য এসেছে, চ্যালেঞ্জও কম নয়, তাই বরাদ্দ আরও বাড়ানো উচিত। একই সাথে বাজেট বরাদ্দের সঠিক প্রয়োগ, বাস্তবায়ন এবং নজরদারি করাও জরুরি। বাজেটটা যদি আমি ডিস্ট্রিবিউট করি, একটা বড় ধরনের ডিসপ্যারিটি আছে, সেটা কি শহর এবং গ্রামের মধ্যে একটা পার্থক্য, ডিস্ট্রিবিউশনে ইকুয়ালিটি হচ্ছে না, সেটি সেই কারণে, এবং সকল নাগরিকের কিন্তু অ্যাক্সেসটাও খুব ইজি হচ্ছে না। যেমন কিছু কিছু দুর্নীতি আছে, এই জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে। তারপর যে ব্যবহার, ইউটিলাইজেশন কিন্তু সেই জায়গায় আমাদের প্রপারলি হচ্ছে না। এদিকে শিক্ষা খাতে বরাদ্দের টাকা অঙ্কে বাড়লেও শতাংশ হিসেবে কমছে, যা দুঃখজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। শিক্ষা গবেষণা, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ সহ প্রতিবন্ধী ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য বরাদ্দ বাড়ানোর তাগিদ তাদের। যেখানে যেখানে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো দেখা দরকার। আর সবচেয়ে বড় কথা যে অর্জনগুলো ধরে রাখা এবং ঝুঁকিগুলো দূর করার জন্য, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শিক্ষা খাতে বিনিয়োগের কোনো বিকল্প নাই। বাজেট বরাদ্দ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়টিও নজরদারিতে রাখার কথা বলেন তিনি। 16% আবার ঝরে যাচ্ছে প্রাথমিক। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সেবার মান বাড়াতে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সভায় তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতে সরকার যে বরাদ্দ দেয় তা যথেষ্ট নয়। এ সময় মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন জয় হয়েছে ঠিক তেমনি মাদকের বিরুদ্ধেও জয় সুনিশ্চিত। আমি দুঃখিত, তার পরবর্তী দেবে। মাননীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, জাতীয় বাজেটে আমি চাই স্বাস্থ্য খাতে আরো বরাদ্দ বৃদ্ধি করা হবে। প্রতি বছর বেড়েছে, এবার আর একটু বাড়িয়ে দেন। আগামী বাজেটে চাল আমদানিতে আগের মতো 28% শুল্ক বসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রিঞ্জাস টি রিং এর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। তোফায়েল আহমেদ বলেন, গত বছর বন্যায় বোরো চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘাটতি মেটাতে চাল আমদানিতে 28% শুল্কের পুরোটাই প্রত্যাহার করা হয়। এবার বোরোর বাম্পার ফলন হয়েছে, আমদানিও হয়েছে ঘাটতির 8 থেকে 10 গুণ বেশি। তাই কৃষকের স্বার্থে আবারও শুল্ক আরোপ করা হচ্ছে। এবার আমাদের বাম্পার ক্রপ হয়েছে, অস্বাভাবিক উৎপাদন হয়েছে এবার আমাদের চাল, ধান। সুতরাং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ডিউটিটা আগে যে জায়গায় ছিল 28% আবার সেখানেই যাবে। এটা কিন্তু এটা আসতে হবে বাজেটের মধ্য দিয়ে। 7 তারিখে যখন বাজেট হবে ওই দিন থেকে এটা কার্যকর হবে। বাংলাদেশ ট্যারিফ কমিশন সংশোধন আইন 2018-এর খসড়া পরীক্ষা নিরীক্ষায় কমিটি গঠন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বিষয়টি বিস্তারিত আলোচনার পর পরীক্ষা নিরীক্ষার জন্য কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে আরও রাখা হয়েছে অর্থ বাণিজ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, শিল্প সচিবকে। আর সচিবিক দায়িত্ব পালন করবেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী 28 জুন পর্যন্ত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছে ঢাকার বিশেষ জজ আদালত 5। একই দিনে মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় ধার্য করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে খালেদা জিয়ার প্রোডাকশন ওয়ারেন্টও। তাপসী রাবিয়ার রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত 5-এ যুক্তিতর্ক দিন ধার্য থাকলেও কারা কর্তৃপক্ষের আনফিট আবেদনের প্রেক্ষিতে হাজির হননি বেগম খালেদা জিয়া। পরে বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে জানান, খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বিচারক নতুন দিন ধার্য করেছেন। যেহেতু ওনারা বলছেন যে বেরোতে পারবেন, উনি যদি বেরোতে না পারেন, আমরা এও বলেছি উনি যদি বেরোতে না পারেন 28 তারিখের আগে বা 28 তারিখের মধ্যে, তার আগে আমরা প্রসিকিউশন পক্ষ থেকে বা আসামি পক্ষ থেকে পুনরায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হবে। আমরা আশা করছি যে জেল কর্তৃপক্ষ 28 তারিখের মধ্যে তাকে হাজির করবেন এবং আমরা মামলার পরবর্তী কার্যক্রম শুরু করতে পারবো। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, শারীরিক অসুস্থতার কারণেই হাজির হতে পারেননি খালেদা জিয়া। আর খালেদা জিয়া উপস্থিত হলে যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণেরও আবেদন করেন তারা। এ সময় প্রোডাকশন ওয়ারেন্ট বাতিলের দাবি জানানো হলে তা মঞ্জুর করেন বিচারক। এটা হলো বেগম খালেদা জিয়ার জামিন বর্ধিত করেছেন 28শে জুন পর্যন্ত। আরেকটা পিটিশন বেগম খালেদা জিয়ার এই মামলায় পিডব্লিউ ছিল, এটা প্রত্যাহার করেছে 28 তারিখে, পরবর্তী তারিখ। এই মামলায় আরেক আসামি জিয়াউল হক মুন্নাকেও জামিন দিয়ে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। আদালতের রায় নিজেদের বিপক্ষে গেলে এটিকে সরকারের হস্তক্ষেপ বলে মনে করে বিএনপি, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মতিঝিলে বিআরটিএর প্রধান কার্যালয়ে ঈদে যাত্রী সেবা নির্বিঘ্ন করতে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় খালেদা জিয়ার জামিন বিলম্বিত হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আদালত বিএনপি বা আওয়ামী লীগের কথাই চলে না, আদালত নিজস্ব ধারায় চলে। ঈদে বিআরটিসির স্পেশাল সার্ভিসের টিকিট আগামীকাল থেকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। বিআরটিসির 904টি স্পেশাল বাস ঈদের আগের দিন পর্যন্ত চলবে। হাইকোর্টে জামিন জিয়া অরফানেজ ট্রাস্ট, সেই জামিন আবার অ্যাপিল বিভাগ বহাল, তাহলে এখানেও কি সরকারের হস্তক্ষেপ? যেটা তাদের বিরুদ্ধে যাবে ওটা সরকারের হস্তক্ষেপ, আর যেটা তাদের পক্ষে যাবে আদালতের রায়, সেখানে বিচার বিভাগ স্বাধীন। আদালতেরও একটা নিজস্ব নিয়ম আছে, আদালতেরও একটা স্বতন্ত্র সত্তা আছে। আদালত আওয়ামী লীগ বিএনপির কথা চলবে। ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিটের জন্য হাজারো মানুষের ভিড় কমলাপুর রেল স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পরও 13 জুনে নির্ধারিত ট্রেনের টিকিট পাননি অনেকে। ভোগান্তি এড়াতে অনলাইনে আরও বেশি টিকিট ছাড়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। মানিক শিকদারের রিপোর্ট। কমলাপুর রেল স্টেশনের চিত্র এটি। কাউন্টার প্ল্যাটফর্ম ছাড়িয়ে টিকিটের জন্য অপেক্ষমান মানুষের সারি চলে গেছে রাস্তায়। সবারই অপেক্ষা কখন মিলবে টিকিট নামের সোনার হরিণ। আগাম বিক্রি চতুর্থ দিনে সোমবার দেয়া হয় 13 জুনের টিকিট। কমলাপুর স্টেশন থেকে এদিন বিভিন্ন রুটে 27,461টি টিকিট দেয়া হয়। টিকিট পেয়ে অনেক ভালো লাগতেছে। টিকিট ভালো লাগছে এখন, না কোনো সমস্যা নাই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। অনেক জায়গায় দেখতেছে যে পুলিশও ওখান থেকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতেছে। একটা টিকিট যদি প্রিন্ট করতে হয় কম মিনিট সময় লাগতে পারে, সর্বোচ্চ 2 মিনিট। 5 জন লোক যদি কাটে তাহলে 4টা করে কাটলো 4-5 20টা, না 10টা করে কাটলো 40টা কাটবে, কিন্তু এই 80টা সিট গেল কোথায়? আমি টিকিট পাইতাছি না তিস্তার। তবে প্রতিবন্ধীদের জন্য পৃথক ব্যবস্থা থাকায় ভোগান্তি ছাড়াই মিলেছে টিকিট। প্রতিবন্ধীদের সুযোগটা করে দিয়েছে সরকার, করে দিয়েছে, এই কারণে আর কি সরকারকে ধন্যবাদ। টিকিটের জন্য নারীদেরও ছিল দীর্ঘ লাইন। সকাল 6টা থেকে দাঁড়ায় আছি, টিকিট পাচ্ছি না, তো বলবো যে এটা খুবই হ্যাসেল হয়ে যাচ্ছে সবার জন্য। ভোগান্তি এড়াতে অনলাইনে আরো বেশি টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। তো অনলাইনে যখন কাটতেছি তখন দেখা যাচ্ছে যে মোবাইল ডাটা ইজ নট অ্যাভেলেবল। এদিকে নিয়ম মাফিক টিকিট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। সব ট্রেনের চাহিদা তো সমান না, কিছু কিছু ট্রেনের চাহিদা আছে, কিছু কিছু ট্রেনের চাহিদা নাই। হ্যাঁ, প্রস্তুতি আমাদের আছে, আমরা চেষ্টা করতেছি। নিরাপদ রেল যাত্রায় সবার সহযোগিতা চেয়েছেন রেলের কর্মকর্তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি বিক্রির দায়ে রাজধানীর চকবাজার ও উত্তরার 8টি প্রতিষ্ঠানকে 11 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা ও অসহযোগিতার দায়ে 2 জনকে দেয়া হয় 3 মাস করে জেল। আদিত্য মামুনের রিপোর্ট। নিয়মিত অভিযানের অংশ হিসাবে চকবাজারের নামিদামি ইফতারির দোকানে হাজির হয় পুলিশের ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন আইটেমে ভেজাল, বাসি খাবার বিক্রি, পোড়া তেলের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান ম্যাজিস্ট্রেট। আমানিয়া হোটেল সহ 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 1,02,000 টাকা।
আদালতের কাজে বাধা ও অসহযোগিতার অভিযোগে একজনকে দেয়া হয় 3 মাস জেল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 53 ধারা মোতাবেক টোটাল 5টা প্রতিষ্ঠানকে 1,02,000 টাকা জরিমানা এবং একজনকে আমানিয়ার যে স্টাফ তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উত্তরায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে রহমানিয়া হোটেল সহ 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 10 লাখ টাকা। একজনকে দেয়া হয় 3 মাসের জেল। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন ব্যবহার করা উচিত বলে মনে করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জবাবদিহিতা, অপরাধ আদালত ও রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। মফিউর রহমানের রিপোর্ট। মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার এখতিয়ার প্রয়োগ করতে পারে কিনা এই ব্যাপারে গেল 9 এপ্রিল আদেশ জারি করেন প্রসিকিউটর। এ সময় আদালত জানায় মিয়ানমার রোম চুক্তিতে সই করেনি, কিন্তু বাংলাদেশ করেছে। মিয়ানমার জোর করে আন্তর্জাতিক সীমানায় তাদের জনগোষ্ঠীকে পাঠিয়েছে। বাংলাদেশ রোম চুক্তির পক্ষরাষ্ট্র হওয়ায় আগামী 11 জুন আইসিসি বাংলাদেশ সরকারকে মত দেওয়ার জন্য অনুরোধ জানায়। 20 জুন এ ব্যাপারে পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এর প্রেক্ষিতে ঢাকায় এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এবং অ্যাকশন-এইড বাংলাদেশ। সেমিনারে বক্তারা বলেন, রোহিঙ্গা গণহত্যার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। এই ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যৌথভাবে কাজ করা উচিত বলে মনে করেন যুগোস্লাভিয়া গণহত্যা বিষয়ক ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর। There's just no jurisdictional basis for them to do so. I mean, it's as the Honourable Justice set out. It's really Security Council referral, state party or state referral, and that's it. আর অস্ট্রেলিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল বললেন, মিয়ানমারের মনোভাব পরিবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ করতে হবে। International community has a responsibility to ensure that the regime in Burma changes its modus operandi. রোহিঙ্গারা যাতে আত্মসম্মান নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে সেই ব্যাপারে সবার উদ্যোগী হওয়া প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জমজমাট রাজধানীর ঈদ বাজার, উৎসব আমেজে বেচা কেনা, বর্ণিল সাজ বন্দর নগরীর ফ্যাশন হাউসগুলো। চাঁদপুরে পরিত্যক্ত প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে সুতা, কমছে পরিবেশ দূষণ, বাড়ছে কর্মসংস্থান। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। ঈদ সামনে রেখে জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। নানা রকম বাহারি পোশাক নজর কাটছে ক্রেতাদের। পরিবার নিয়ে ঘুরোঘুরি করে কেনাকাটা করছেন তারা, আর বেচা কেনাও ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা। বিস্তারিত থাকছে রিপোর্টে। খুব বেশি দিন আর বাকি নেই ঈদের, তাই তো রাজধানীর বিভিন্ন শপিং মল আর মার্কেটগুলোতে বেড়েছে ভিড়। ভিন্ন ভিন্ন রং, নাম আর মন কাড়া ডিজাইনের পোশাকে সেজে উঠেছে সব দোকান। ক্রেতা আকর্ষণে কোনো কমতি রাখছেন না বিক্রেতারা। টিস্যু কভারের মধ্যে নতুন নতুন অনেক ডিজাইন আসছে, অনেক রকম কালেকশন আছে, কালার আছে, এগুলি আর কি সুপার হিট। আপনার বড়দের থেকে আপনার বাচ্চাদের থেকে শুরু করে দুটোই আপনার গাউন নিয়ে চলতেছে এখন। আমাদের বেশি সেল হচ্ছে আপনার টি শার্টটা, তারপর আপনার শর্ট শার্টটা যেটা ক্যাজুয়াল শার্ট। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দোকানে ঘুরছেন ক্রেতারা। পোশাক পছন্দ হলে কিনতে কার্পণ্য করছেন না তারা। একটি টপস কিনবো এই পরিকল্পনা করেই এসেছি, এখন এরপরে যদি ভালো অন্য কিছু পাই তাহলেও কিনবো। ইন্ডিয়ান ড্রেসগুলো বেশ ভালো, আর কারচুপির কাজগুলো খুব ভালো লেগেছে। ওয়ান পিস আছে, 3 পিস আছে, এগুলো আমি কিনবো। আমি শাড়ি কিনবো, আর ছেলের জন্য শার্ট প্যান্ট। এই ফ্যামিলির জন্য তো বেশিরভাগ, ছোট বাচ্চাদের আরও কেনাকাটা আছে। ঈদে দাম একটু বেশিই থাকে সব ধরনের পোশাকের, পাশাপাশি বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।
আশা করি দেখি লাস্ট 10 দিন হয়তো ভালো করতে পারি। এখন এই কদিন কাস্টমার কম ছিল, এখন মোটামুটি আশাস্বরূপ ভালো। সহবর্তর পর থেকেই আমাদের ব্যস্ততা এবং বিক্রি অনেক বেড়ে গেছে। এবার চলতেছে বেশি আপনার এই যে আজিজা আর পাকিজা আর বেন্নস। স্বাদ আর সাধ্যের মধ্যে কেনাকাটা সেরে মিলেমিশে হবে ঈদ উদযাপন, এমনটাই আশা সবার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে বন্দর নগরী চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো। আবহাওয়া ও চলমান ট্রেন্ড মাথায় রেখে বাহারি রং ও ডিজাইনে উৎসবের পোশাক তৈরি করেছেন ডিজাইনাররা। ক্রেতা আকর্ষণে দেশীয় পোশাকে আনা হয়েছে পাশ্চাত্য লুক। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। নগরীর বিভিন্ন ফ্যাশন হাউসে চলছে কেনাকাটার ধুম। ফ্যাশন ডিজাইনাররা বলছেন, অন্যান্য বছর ঈদের বাজারে বিদেশি পোশাকের আধিক্য থাকলেও এবার ক্রেতাদের আকর্ষণ দেশীয় পোশাকের দিকেই। আবহাওয়া বিবেচনায় রেখে সুতি ও জর্জেট কাপড়ের উপর করা হয়েছে রকমারি নকশার বুনন। আবার উৎসবের আমেজ ফুটাতে সিল্ক অ্যান্ড সিল্ক মসলিন কাপড়ে আনা হয়েছে মনকাড়া ডিজাইন। এছাড়া উজ্জ্বল রঙের শাড়ি, সালোয়ার কামিজের পাশাপাশি নারীদের কাছে এখনও গাউনের চাহিদা রয়েছে বলে জানালেন ডিজাইনাররা। এনেছেন বিভিন্ন কাটছাটের পাঞ্জাবি সহ ছেলেদের পোশাকও। এশীয় কাপড়ের মধ্যে ওয়েস্টার্ন লুক কিন্তু বরাবরই আমরা দিয়ে যাচ্ছি। হ্যান্ড পেইন্ট, আপনার এমব্রয়ডারি, তারপর স্টিচ করা, মানে সুতার কাজ করা। নান্দনিক ডিজাইনের এসব পোশাক কিনতে বুটিক হাউসগুলোতে ভিড় করছেন ক্রেতারা। প্রতি বছরই এখানে নতুন ফ্যাশন আসে, নতুন চিন্তা করা হয়, নতুন নতুন একটু অন্যরকম আসে, ডিফারেন্ট। হাজব্যান্ডের জন্য গিফটের জন্য এগুলো নিচ্ছি। দেশীয় পণ্য অনেক ভালো আসলে, আমাদের সংস্কৃতির সাথে যায় এবং সেজন্যই দেশীয় পোশাকটা আমি মনে করি সবারই পরা উচিত। ভালো বেচাকেনা হওয়ায় খুশি বিক্রেতারা। সামনে আরো ভালো বিক্রির প্রত্যাশা তাদের। দেশীয় প্রোডাক্ট 4 পার্ট, 2 পার্ট, তারপরে সামুসিল, বিভিন্ন জর্জেটের এই ধরনের পোশাকগুলো কাস্টমারের চাহিদা বেশি। কাপড়গুলো মান ভালো, তারপর হচ্ছে কাপড়গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, তারপর বিভিন্ন দিনের ডিজাইন দেখা যাচ্ছে, কাপড়ের সৌন্দর্য দেখে সবাই নিচ্ছে। ফ্যাশন হাউসগুলোতে ছেলেদের পাঞ্জাবি 950 থেকে 6000 টাকা, মেয়েদের 3 পিস ও শাড়ি 900 থেকে সর্বোচ্চ 7000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফ্যাশন হাউসগুলোতে রাখা হয়েছে ঈদ উপলক্ষে ঘর সাজানোর নানান শোপিস। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এদিকে ঈদ উপলক্ষে টাঙ্গাইলের শাড়ির ডিজাইনে এসেছে বৈচিত্র্য আর নতুনত্ব। বিক্রি হচ্ছে জামদানি, কাতান, বেনারসি সহ নানা মনকাড়া শাড়ি। ঈদ সামনে রেখে এসব বাহারি ডিজাইনের শাড়ি চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। নতুন ডিজাইনের জন্যই নারীরা পছন্দ করেন টাঙ্গাইলের শাড়ি। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা বাহারি ডিজাইনের শাড়ি কিনতে আসছেন শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে। ছোটবেলা থেকে দেখে আসছি মা খালারা টাঙ্গাইল শাড়ি নারীরাও পরে, এটা একটা ঐতিহ্য আসলে আমাদের। তো সেই ঐতিহ্য একটু ছোঁয়া ঈদের সময় না থাকলে তো হয় না। যেহেতু ঈদটা আমাদের সামারে পড়ছে, এই জন্য আমরা মূলত টাঙ্গাইলের ট্রেন্ডি যে সুতি শাড়ি সেগুলি প্রেফার করছি। আসল প্রসিদ্ধ কাপড় এখানে তৈরি হয়, এখান থেকে সারা বাংলাদেশে মোটামুটি কাপড় পাইকারি এবং খুচরা বিক্রয় হয়। পাবনা থেকে আসছে টাঙ্গাইলে শাড়ি নেওয়ার জন্য। কারিগরদের নিপুণ শৈলী ফুটে উঠেছে শাড়িগুলোতে। মসলিন জামদানি, টিস্যু জামদানি, গ্যাস কটন, তস্কর সিল্ক, তোতারি সিল্ক, বুটিক কাজ, সুতি জামদানি, কাতান, বালুচুরি, হাজার বুটিক সহ সব টাঙ্গাইল শাড়িতে আধুনিক নকশা আনা হয়েছে। এবার ঈদে বেশ কিছু শাড়ি খুব জনপ্রিয় হয়েছে। টাঙ্গাইল শাড়িকে অনেক নতুন কিছু আনতে পারছি, আরো আনতে চেষ্টা করছি। সেটা আমার বাবার কাছ থেকে যেটুকু শিখছি সেটুকু। যারা যেহেতু নতুন কাপড় বের হয়েছে, আমরা সেইভাবে আমরা শাড়ি তৈরি করি প্রতিনিয়তই। ভালো শাড়ি উৎপাদনের জন্য এখানকার খ্যাতি রয়েছে। প্রায় 1000 রকমের টাঙ্গাইল শাড়ি বাজারজাত করা হয়েছে ঈদকে সামনে রেখে। ঈদে আমাদের যত ডিজাইন আছে সব আমাদের মার্কেটে চলে গেছে। আশা করি ভালো হচ্ছে, আমাদের বিক্রি খুব ভালো। আমরা বাজারজাত করেছি, সকলের দিকে খেয়াল করি। এত বাহারি ডিজাইন আমরা বাজারে ছেড়েছি যে টাঙ্গাইলের তাঁতের শাড়ি কেনার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করবে। রুচিশীল নকশা ও গুণগত মানের জন্য দেশের বাইরেও রফতানি হচ্ছে টাঙ্গাইল শাড়ি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী থেকে সুতা তৈরি হচ্ছে চাঁদপুরে। এতে শহরের পরিবেশ দূষণমুক্ত হওয়ার পাশাপাশি সুযোগ হচ্ছে কর্মসংস্থানের।
স্থানীয় চাহিদা পূরণ করে এই সুতা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। শহরের অলিগলি থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করা হয় এই কারখানায়। এরপর তৈরি হয় ক্যাঁকড়া নামে পরিচিত এক ধরনের সুতা। নতুন এই সুতা তৈরির ফলে শহরের পরিবেশ দূষণমুক্ত হচ্ছে, পাশাপাশি কর্মসংস্থান হয়েছে বেশ কিছু মানুষের। আমরা এখানে কাজ করে বহুত ভালো আছি এবং কি আনন্দিত আছি। এখানে কাজ করে আমি খুবই অত্যন্ত ভালো সুযোগ সুবিধা পাচ্ছি, সংসার নিয়ে খুবই ভালো আছি। কাজ করে আমার বাপ মারে আমি কাজ করে খাওয়াই আর কি। কাজ করার টাকা পয়সা দিয়ে আয় রুজি দিয়ে আমাদের বাপ মা চলে, বউ বাচ্চা চলে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সুতা সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে জানান কারখানার মালিক। চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় এমনকি বিদেশে পর্যন্ত রপ্তানি করার একটা প্রক্রিয়া চলিতেছে। এখন সরকার যদি আমাকে সহযোগিতা করে এবং পৃষ্ঠপোষকতা প্রদান করে, তাহলে আমি এই কর্মসংস্থানের আরো সুদূর প্রসারী পরিকল্পনা নিতে পারি। এমন পরিবেশ বান্ধব কারখানা সারা দেশে অনুকরণীয় হতে পারে বলে মনে করেন বিসিক কর্মকর্তা। মালিক পক্ষ যদি বিসিকের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন নেয়, তাহলে আর্থিক এবং যত ধরনের সহযোগিতা থাকে বিসিকের পক্ষ থেকে তা করা হবে। মাটি ও পরিবেশ রক্ষায় সারা দেশে ক্যাঁকড়া সুতা তৈরির উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মারধর চাঁদাবাজি মামলায় চট্টগ্রাম ছাত্রলীগের সাবেক নেতা রনির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাডুবিতে নিহত 48, জীবিত উদ্ধার অর্ধশতাধিক। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টায় 21 সংবাদ। কলেজের অধ্যক্ষকে মারধর ও চাঁদাবাজি মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে জেল হাজতে পাঠিয়েছে সিএমএম আদালত। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওসমান গনির আদালতে হাজির হয়ে রনির জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন আদালত। গত 4 এপ্রিল চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ডক্টর জাহিদ খান রনির বিরুদ্ধে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উচ্চ আদালত থেকে 4 সপ্তাহের জামিনে ছিলেন রনি। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। এবারে খেলার খবর জানাচ্ছেন ইসরাত জাহান। ধন্যবাদ। শুরুতেই বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে 45 রানে হেরে ব্যাকফুটে সাকিবের দল। বিশেষ করে মারাত্মক ব্যাটিং ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী আফগানরা। দ্বিতীয় ম্যাচে সাফল্যের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় করতে চায় স্ট্যানিক্সের দল। নারী টি-20 এশিয়া কাপে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 96 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নার্গিস সুলতানা ও ফাহিমা খাতুনের দুর্দান্ত ইনিংসে জয় তুলে নেয় সালমা বাহিনী। নার্গিস 31 ও ফাহিমা খাতুন অপরাজিত থাকেন 23 রানে। ওপেনার শামীমা সুলতানা করেন 31 রান। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 95 রান সংগ্রহ করে পাকিস্তান। সর্বোচ্চ 21 রানে অপরাজিত থাকেন সানামের। বাংলাদেশের নাদিয়া আক্তার 2টি এবং সালমা খাতুন, ফাহিমা খাতুন ও রুমান আহমেদ পেয়েছেন 1টি করে উইকেট। বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয়টি পেল লাল সবুজ মেয়েরা। প্রিমিয়ার হকি লিগে মোহামেডানকে 3-2 গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে ফিরে এলো আবাহনী। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে 2 বার সমতায় ফিরেও শেষ রক্ষা হয়নি মোহামেডানের। ম্যাচের 2 মিনিটে তাইজুদ্দিনের গোলে এগিয়ে যায় আবাহনী। 9 মিনিট পরে গুরজিন্দর সিং এর গোলে 1-1 সমতা আনে মোহামেডান। এরপর 20 মিনিটে গোল করে আবাহনীকে এগিয়ে দেন রোমান। বিরতির পরে গুরজিন্দরের দ্বিতীয় গোলে
ফের সমতা আনে মোহামেডান, কিন্তু শেষ দিকে রোমান গোল করলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। দিনের প্রথম ম্যাচে অ্যাজাক্সকে ৯-১ গোলে হারিয়েছে মেরিনার্স। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ ইসরাত। আর এরই সাথে শেষ করছে সন্ধ্যা ৭:২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবারের বাজেটে নতুন কর নেই, কর্পোরেট ট্যাক্স ৩৭.৫, সর্বোচ্চ ভ্যাট ১৫%, জানালেন অর্থমন্ত্রী। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন, পরবর্তী শুনানি ২৮ জুন। আদালত নিজস্ব গতিতেই চলছে বললেন কাদের। ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে উপচে পড়া ভিড়, কর্তৃপক্ষের হিমশিম, অনিয়মের অভিযোগ। রাজধানীর বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান, ২ ব্যবসায়ীকে ৩ মাসের জেল, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক আইন প্রয়োগের আহ্বান বিশেষজ্ঞদের, কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।